সম্ভবত ১৯৯৬ সাল। আমার লিখা একটি রম্য বা হাসির কবিতা। উক্ত কবিতাটি তখন লিখেছিলাম ওই সকল ব্যক্তিদের উদ্দেশ্যে। আমাদের সমাজে এমন অসংখ্য লোক রয়েছেন, ব্যক্তি রয়েছেন, যারা জেগে জেগে আকাশ কুসুম কল্পনা করতে পছন্দ করেন, যেটা বর্তমান প্রেক্ষাপটে অনেকের চরিত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে। আমি কবিতাটি আবৃত্তি করার পূর্বে সকলের কাছে আমার বিনীত অনুরোধ যে আমি আসলে কাউকে ছোট করে উক্ত কবিতাটি লিখিনি, কাউকে ছোট করার উদ্দেশ্যে। আসুন উক্ত শিক্ষণীয় কবিতাটি থেকে আমরা কিছু জেনে নিই। আমার সেই ঐতিহাসিক কবিতাটি শিরোনাম ছিল শুধুই স্বপ্ন। হঠাৎ জেগে স্বপ্ন দেখি হলাম বিরাট কবি, বিশ্বের সব সাংবাদিক তুলছে আমার ছবি। একটু লেখা শেষ হতে নাই, বলছে স্যার দিন, এখন আপনি বিশ্বের গুরু, শুভ আপনার দিন। আপনার লেখা সবার প্রিয়, বাজারে ভীষণ সেল, জীবনানন্দের বনলতা সেন আপনার লেখায় ফেল। কবিগুরু কি নজরুল ওরাও আপনার শিশু, বেঁচে থাকলে বলতো ওরা আপনি কবিতার যিশু। ভাগ্যিস ওদের মৃত্যু হয়েছে, ওদের কপাল খারা, নয়তো ওদের লেখা সব ময়লায় পড়ে থাকতো ছেঁড়া। আসতো ওরা কান্না মুখে, মুখটি মলিন করে, আপনি ওদের হাত বুলিয়ে বলতেন কাঁদিস না রে। আমি তো তোদের স্নেহ করি, ভালোবাসি তোদের মুখ, প্রয়োজনে আমি উৎসর্গ করব আমার কবি জীবনের যুগ। তোদের প্রতি রয়েছে আশীর্বাদ, ভয় করিস নেও মোটেও, লিখা আমার অনুকরণ করে যা, কোথাও হবি না ছোট। হঠাৎ আমার স্বপ্ন ভাঙতেই গেলাম কলেজেতে, গিয়ে দেখি বাংলা টিচার পড়াচ্ছে বাংলাতে। বলল আমায় আঙুল তুলে, বলো কে বিশ্বের কবি। বললাম টিচার সে তো আমি, কারণ তুলছে আমার ছবি। টিচার আমার পিটুনি দিয়ে বলল ছেলে বেহুশ, তার হাতের সেই পিটুনি খেয়েই ফিরল আমার হুশ। জ্ঞান ফিরতেই বুঝলাম আমি বিশ্বের কবি রবি গুরু, তার কাছেতে আমি যে এক অচল বালির গুরু। কোথায় তিনি কোথায় আমি, যেন আকাশ পাতাল, আসলে আমি বোকা ছেলে, ছিলাম হয়তো মাতাল। তো আমাদের সমাজে এই শ্রেণীর লোক অসংখ্য রয়েছে এই শুধুই স্বপ্ন কবিতাটির মতো। অর্থাৎ আমরা অনেকেই যারা জেগে জেগে আকাশ কুসুম কল্পনা করতে পছন্দ করি এবং রাতারাতি নিজেকে অনেক বড় ধরনের সেলিব্রিটি ভাবতে শুরু করে দেই। দিন শেষে বা সময় শেষে যখন বুঝতে পারি ওই সেই টিচারের মতো কারো পিটুনি খেয়ে, মানে টিচারের পিটুনি খেয়ে বুঝতে পারি, যখন আমার হুশ আসে, জ্ঞান ফিরে আসে, যে না আসলে আমি অত বড় সেলিব্রিটি হতে পারিনি, যা ছিল শুধুই আমার কি মোহ, আমার যেটাকে কি বলে মরীচিকার এক স্বপ্ন, আর কিছুই না। প্রকৃতপক্ষে যারা সেলিব্রিটি ছিলেন তারাই আছেন এবং তারাই সবসময় থাকবে, এটাই স্বাভাবিক। এখন আমাদের সমাজে অসংখ্য ব্যক্তি রয়েছেন যারা রীতিমতো ছোটোখাটো টিকটক করে বা বিভিন্ন ফেসবুক ইউটিউবে ছোটো ছোটো কোনো কিছু একটা কন্টেন্ট তৈরি করেই রীতিমতো ভাইরাল হয়ে যায় এবং রাতারাতি সেলিব্রিটি হয়ে যায়। তখন তারা নিজেদেরকে ঠিক এমনই ভাবতে শুরু করে দেয় যে হয়তো সে অনেক বিশাল কিছু হয়ে গিয়েছে, যার জন্য তাকে উদ্দেশ্য করে বিভিন্ন সাংবাদিকরা ছবি তুলছে। এখন তুলছে সাংবাদিকরা, ওই সকল হলুদ সাংবাদিকরা যাদের কোনো ব্যক্তিত্ব বলতে কিছু নেই, জয় সকল আজে বাজে ছোটোখাটো যত রকম অশ্লীল কন্টেন্ট করে, যত রকম আজে বাজে সাবজেক্টকে তুলে এনে তারা রীতিমতো এখন ভাইরাল হচ্ছে। আমাদের সমাজে এটা অহরহ হচ্ছে। আর ওই সকল ব্যক্তিদেরকে উদ্দেশ্য করেই তেল মারা কিছু হলুদ সাংবাদিক রয়েছে, ওই আমার কবিতার মতো, যারা প্রশংসা করতে শুরু করে দেয় যে আপনি এখন বিশ্বের গুরু, তারপরে জীবনানন্দের লেখা আপনার কাছে ফেল, কবিগুরু কি নজরুল ওরাও আপনার কাছে শিশু। এরকম কিছু তেলমাখা লোক রয়েছে আমাদের সমাজে, যারা রাতারাতি যখন এই ধরনের অশ্লীল কোনো কর্মকাণ্ড করে, উল্টাপাল্টা ছোটোখাটো আজে বাজে কাজ করে যখন সেলিব্রিটি হয়ে যায়, ওই সকল ব্যক্তিদেরকে তেল মারা শুরু করে দেয়। আর তখন তারাও কি নিজেদেরকে অনেক বড় সেলিব্রিটি ভাবতে শুরু করে। কিন্তু যখনই বেলা শেষে এমন কোনো যোগ্য ব্যক্তিদের হাতে পড়ে যায় এবং যখন সেখান থেকে অপমান অপদস্থ হয়, তখন ঠিক বুঝতে পারে নিজের অবস্থানটা আসলে কোথায়। প্রকৃতপক্ষে আমি কি আদৌ সেলিব্রিটি, নাকি যত সব নোংরামি করে নিজেকে সেলিব্রিটি ভাবতে শুরু করেছি।
যখন আঙুল তুলে ওই সকল ব্যক্তিরা আমাদেরকে বুঝিয়ে দেয়, তখনই আমরা বুঝতে পারি আমাদের অবস্থানটা কোথায়। সেই কবিতার মতো, যা আসলেই তো কবিগুরু তো সেটা রবীন্দ্রনাথ ঠাকুর, তার কাছে তো আমি এক অচল বালির গুরু। কোথায় তিনি, কোথায় আমি, ছিলাম হয়তো মাতাল। এমনই এই কবিতাটির সাথে আর কি সম্পৃক্ত হয়ে যায় বর্তমানে সেলিব্রিটিদের আর কি। এটাই বুঝতে হবে যে আসলে আমাদের বুঝতে হবে যে আমরা কোন সাবজেক্টের উপরে সেলিব্রিটি হচ্ছি, সেটা কি সম্মানজনক নাকি অসম্মানজনক। সুতরাং যখন আমরা প্রকৃতপক্ষে কোনো জ্ঞানী ব্যক্তিদের সামনে পড়ব, কোনো সম্মানজনক ব্যক্তিদের সামনে পড়ব, তাদের সামনে যখন আমরা আমাদের অবস্থানটা তুলে ধরব, তখন তাদের কাছ থেকে আমাদের অপমান, অপদস্থ, লাঞ্ছিত হতে হবে। এটাই স্বাভাবিক। উক্ত কবিতাটি তখন হয়তো লিখেছিলাম না বুঝে, সে অনেক আগে। এখন সেই কবিতাটি সেই 96 সাল থেকে শুরু করে আজকে 2024 সাল, বিশাল ব্যবধান সময়ের। এখন দেখি যে বর্তমান পরিবেশের সাথে উক্ত কবিতাটি মিলে যাচ্ছে। আমার সেই কবিতাটি আমার এক লেখা, আমার এক উপন্যাস লেখা, অর্থাৎ জীবন মৃত্যু হৃদয় রক্ত